সুরমা নদীর পাড়ে অবস্থান করছি। এখানে বেশ কয়েকটি গ্রাম রয়েছে যেখানে নদী ভাঙ্গনের রোধ করার দাবিতে আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমার সাথে আছেন বর্তমান মোগলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নেসার আহমদ। তিনি আছেন যারা নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে বাচ্চাদের নিয়ে বসবাস করছেন। তারা আমার সামনেই আছেন। আমরা আজকে এখান থেকে কথা বলবো, বোঝার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আসলে এই পরিবারগুলোকে রক্ষা করতে হলে এখন কী প্রয়োজন এবং খাদ্যের প্রয়োজন। আসলে নদী ভাঙন রোধ করতে হলে বড় প্রজেক্টের প্রয়োজন। আর বড় বড় যারা দায়িত্বশীল আছেন, যেমন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, উপজেলা মহোদয় আছেন, তাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। পাশাপাশি ইউনিয়ন পর্যায় থেকে হয়তো তাদের চেষ্টা করতে হবে, তাদেরকে বিভিন্নভাবে তথ্য দিতে হবে। সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে আছেন আমার সামনে। আমরা তাদের কাছ থেকে সেই তথ্যগুলো তুলে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত রাখেন। ভিডিওটি শেয়ার করেন, মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, আমি যেই জায়গায় আছি এবং আপনার আশপাশে সুরমা নদীর যে ভাঙ্গনটা আছে, এখানে কতটুকু জায়গা ভাঙ্গন আছে বর্তমানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত 18 সালে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে একটা রিগুলেটর দেওয়া হয়েছিল। বাঙ্গন প্রায় এখানে 2 কিলোমিটার পর্যন্ত আছে, লালারগাঁও থাকি ফুলকুচি পর্যন্ত। তো বেশি বাঙ্গন হয়েছে মানে মিরেরগাঁও রমজানখাল থাকি তালুকপাড়া পর্যন্ত বেশি বাঙ্গন। অলরেডি পানির বাদে একটা ঘর ভাঙ্গে নিছে কি। আর ও ইদানিও 2-3 দিন আগে আর একটা ঘর ভাঙ্গে নিছে, আর একটা ঘর আধা খান গেছে কি, আপনারা দেখরা আধা খান আছে। আমি অনুরোধ করব, বিগত 5 বছরও আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ ভাই বহুত চেষ্টা চালাচ্ছেন। তাই কিছু কাম আইছিল, 10 ঘর আমি গেছে কি। আর বাদ বাকি বারবার আমি কইরাম আমার এলাকার মানুষ কইরা করবার লাগি। আমি আর করবো আমার মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের এই যে গরিব এলাকাটা, এরা মাথা গুজার টাই নাই। এরা দেয়ারও বাঙ্গের, কেউ রাস্তাত, কেউ আবদার রাস্তাত, কেউ সিম্পির রাস্তাত, এই অবস্থা গিয়া ঘর বানাইছে। আর বাদ বাকি যারা আছে এরা যাওয়ার মতো কোনো তফিকও নাই। ঘর মানে জায়গায় 1 ডিসিমেল লইয়া যে ঘর বানাইতো এরকম কোনো তফিক নাই। আমি অনুরোধ করবো আমার চেয়ারম্যান সাহেব বাইরে, আমার চেয়ারম্যান সাহেব রাখলাম মনে, আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ করবো যে কোনো ব্যবস্থায় বড় প্রকল্প এটা একটু নজর দেওয়ার লাগে। আমি একটু বিষয় জানতে চাই, আপনার এই এলাকায় তো দীর্ঘদিন থেকে ভাঙন রয়েছে। আমরাও এর আগে বেশ কয়েকবার আসছি। গত বন্যার আগ মুহূর্তে আমি আসছিলাম, আপনিও ছিলেন। তো অনেক পরিবার তো ঝুঁকির মুখে আছে এখনো, এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে রাস্তার পাশে, যেটা সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে বাদাঘাটের যে একটা বাইপাস সড়ক আছে, হাওর অঞ্চল জিলকার হাওরের পারে, তারা রাস্তার পারে আছেন। এই পর্যন্ত কতগুলো পরিবার হবে এই এলাকা থেকে নিঃস্ব হয়েছেন নদী ভাঙ্গনে? এই পর্যন্ত ম্যাক্সিমাম 150 পরিবার নদী ভাঙ্গনে, 150-200 পরিবার নদী ভাঙ্গনে এরা এখান থেকে একদম নিশ্চয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এদের আর বিকল্প কোনো জায়গা নেই? বিকল্প কোনো জায়গা নাই, লওয়ার মতো তফিকও নাই, লওয়ার মতো তফিক নেই। এখন আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আপনার দাবি কি? আমার দাবি 1 নম্বরে আমার মন্ত্রী মহোদয়ের কাছে, আমি জানি আমার মন্ত্রী মহোদয় সরল মনের মানুষ। আমার হিরণ ভাই বললে বা যে কোনো মানুষে বললে আমার মন্ত্রী মহোদয় তার চেষ্টা করেন তড়িৎ গতিতে এই এলাকাটা বাঁচা যায় কিলা। আমি শুধু খালি মন্ত্রী মহোদয়ের কাছে নাই, আমার সিলেট জেলা মহানগর নেতৃবৃন্দুর কাছে, অর্থাৎ আমার সদর উপজেলার 3-3বারের অ্যাক্টিভ চেয়ারম্যান, তার কাছেও আমার দাবি যে তার মন্ত্রী মহোদয়ের লগে মিললে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ ভাই আইলে তার লগে মিললে আমাদের এলাকাটা রক্ষা করার লাগি আমি বারবার অনুরোধ করতেছি। আমরা যেখানে আছি এটা কয় নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। এরপরে কয় নম্বর? 3 নম্বর বাদে 4 নম্বর। 3-4 আর এদিকে 3-4 এই 2 ওয়ার্ডে। প্রিয় দর্শক, কথা বলছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নেসার আহমদের সাথে। তিনি এই যে বন্যা পরবর্তী সময়ে মানুষ ঝুঁকির মুখে আছে, এই যে শিশু বাচ্চাগুলো নিয়ে এই পরিবারগুলো ঝুঁকির মধ্যে বসবাস করতে হচ্ছে। অনেক সময় অনেক বাচ্চারা নদীর পাড়ে থাকার কারণে এখানে পানিতে পড়ে যায়। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়তো
তাদেরকে আবার রক্ষা করা হয় এবং রক্ষা করেই যাচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই এলাকার বিষয়টা তুলে ধরার জন্য। এখানে অনেক বাচ্চারা আছে, অনেক মহিলারা আছেন। তাদের সাথেও আমরা কথা বলবো। তার আগে একটু আমরা ওই পাশের ভাঙ্গাটা একটু দেখাতে চাই। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। পানি কমছে, সুরমা নদীর যত পানি কমছে তত কিন্তু ভাঙনের দৃশ্যটা বেশি বেশি দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমি বা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটি পরিবার এখানে কিন্তু এখন হুমকির মুখে। তাদের চোখের সামনেই কিন্তু তাদের ধ্বংসলীলা ঘটে যাচ্ছে। তারা বারবারই কিন্তু মানুষের আশ্রয় নিচ্ছেন, চেয়ারম্যানের আশ্রয় নিচ্ছেন, মেম্বারের আশ্রয় নিচ্ছেন, কিন্তু তারা বড় বাজেট থাকার কারণে হয়তো তাদের সাধ্যর বাইরে এটা। তারা বারবার যোগাযোগ করছেন, বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন সরকারের, তাদের সুদৃষ্টি কামনা করছেন। আমরাও আজকে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে মানুষের কল্যাণে আমরা এই সুদৃষ্টিটি কামনা করছি। আপনারা অবশ্যই সহযোগী হাত বাড়িয়ে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের যে ভিডিওটি আমরা দিচ্ছি, সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের এই সুরমা নদীর ভাঙন। আমরা 3 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি। এই যে ঘরগুলো চলে যাচ্ছে, অলরেডি এর সামনে আরও ঘর ছিল, সেই ঘরগুলো ইতিমধ্যে চলে গেছে। আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করবো, ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেয়ার করেন। এই যে এখানে দেখেন যে পরিবারগুলো আছে, এই পরিবারের ঘরের অবস্থা দেখলে বোঝা যায় যে তারা কতটুকু স্বাবলম্বী আছেন না দুর্বল আছেন। তাদের ঘরটাও কোনোভাবে আছে, কোনোভাবে তাদের জীবন জীবিকা চলছে। দিনমজুর মানুষ তারা, তারা বিটাহারা হয়ে ইতিমধ্যে অনেক মানুষ রাস্তায় আছেন, যাদের সাথে আমাদের প্রায় বিভিন্ন প্রয়োজনে কথা হয়, বিভিন্ন প্রয়োজনে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের একটাই কথা যে নদী ভাঙ্গনে আমাদের বাড়ি নিয়ে গেছে। ঠিক একইভাবে এই পরিবারগুলো, এই যে দেখেন একদম ঘরে আছে, ঘরের সাথেই আছে এই পরিবার। যে এই ফ্যামিলির মানে দুটা বাচ্চা মারা গেছে। ওই গত পানির সময় একটা বাচ্চা যত কান্দার, তো তার মা ছিল এই না। রানিং পানির মধ্যে ওই রানিং পানির মধ্যে একটা বাচ্চা মারা গেছে, আর গত ওই বিষের পানিতে আরোটা বাচ্চা মারা এই গেছে। বাচ্চার লাশ পাওয়া গেছে, ওই পাওয়া গেছে পরে। পাওয়া গেছে। দেখেন কত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্যোগের কারণে এই বাচ্চাগুলো নদীর পাড়ে ঘর থাকার কারণে মা তার সন্তানকে হারাতে হয়েছে, বাবা তার সন্তানকে হারাতে হয়েছে, ভাই তার ভাইকে হারাতে হয়েছে। এই অবস্থা চোখের সামনেই ধ্বংসলীলা ঘটছে। এই সুরমা নদীর রাক্ষসী ভাঙ্গন যে আর কত মানুষকে অসহায় করবে একমাত্র আল্লাহই জানেন। তাই দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেন। এই পরিবারটি আসলে তাদের সন্তান হারিয়েছে, বিটাও যদি হারাতে হয়, তারা সব হারিয়ে একদম রাস্তায় চলে যাবে। তো এখানে দেখলেন তো আপনারা, এখানে অনেক মহিলারা আছেন, আমরা কথা বলবো। এখানে আরো দায়িত্বশীলরা আছেন। আপনার ঘর কোনটা? জি, আমারও নদী ভাঙ্গন। ওই ওই যে ঘর, ওটা ওটা দেখা একটু। এখানে পারো। ওই যে নদী ভাঙ্গন, এটা। হ্যাঁ, তো এটা আপনার ঘর। তো আপনার ঘরের আরো সামনে আর কি ঘর ছিল? জি, আছে। এরা কি নদী ভাঙ্গনে গেছে? এই বাড়িটা সাতকারি বাড়ি আছে, ভাঙতে ভাঙতে ওখানে আমরা এক কোনটির মাঝে আস্থায় বাড়ির ফ্যামিলি আছে। ওখান তো আমরা আর কোনো ক্ষমতাও নেই, কোনো এখনো গিয়ারি দেন আমরা বসবাস করছি। আমরা বাচ্চা হাজারে লইয়া জেলাও পারি, ছোট্ট কোটা এটা বানাই আমরা বাচ্চা লইয়া বাসা আছি। আমরা তো আর লোয়ারও সারা নাই। এরপরে আমি 4টা বাচ্চা লইয়া খুব বসে আছি। এই বন্যাত আমার স্বামী মারা গেছে। কিভাবে মারা গেলেন? যে ও আমি আশ্রয় কেন্দ্র যাওয়ার সাথে বাচ্চার বাপ মারা গেছে। আমি 4টা বাচ্চা লইয়া। জি, হ্যাঁ, ও আমার মেম্বার সাহেব আমার স্বামীরে বাঁচাইছে, নাইলে আমি বাঁচাইতাম পারলাম না। উনি কি আছেন? জি না, মারা গেছে। লাশ আর কি বাসা গেলে তাই না হইতে। আচ্ছা আচ্ছা, তো তিনি কি পানিতে পড়ে মারা গেছেন? জি, এখন কয়টা বাচ্চা আপনার? 4টা বাচ্চা। 4টা বাচ্চা। তো আপনার স্বামীর কি কবর দিয়েছিলেন? জি, 3 দিন লাশ গড়ে রাখছি। 3 দিন পরে সাতক যেনে টেংরা টিলা হয়ে এই পাশে নিয়ে আমি মাটি দেওয়াইছি। সাতক টেংরা টিল্লা? জি, নৌকা নিয়ে গেছেন? জি, নৌকা ছোট নৌকা দিয়ে 4-5 জন মানুষ নিয়ে মাটি দিয়ে আইছে। তা আপনার বাচ্চা এখন কি বড় আছে? জি না, একটা বড় মেয়ে হলো 12 বছর, ছোট মেয়ে 8 বছর, ছেলে 5 বছর, আর ছোট মেয়ে আর একটা 2 বছর। এক ছেলে? জি। একটা কথা আছে, যার আছে সবই আছে, যার নাই কিছুই নাই। বর্তমানে আমি যে ঘরটা আছি, আমার ঘরটা দুটো টিনও নেই। বর্তমানে আমি খুব একটা কাগজপত্র দিয়ে দিক্কা দিয়ে বাচ্চান্তরে লই আমি বসা কাল কাটাইয়া নিলাম। এও তাইলে আমার কিছু শান্তিতে যায়, মেঘবানি নাই। বারিশ আইলে ধরলে আমি বাচ্চান্তরে লইয়া তো মেঘর আউলা থেকে থাকতে হইব। আমি ফোন নিয়ে দেয়া বাঁশ দিয়া ফেরা বানাই তারপরে। আপনার স্বামী টাকা অবস্থা এরকম জি, ছিল? আমার টাকা কি অবস্থা করতেন আমার। তিনি? ও তার জাল দড়ি বাইতা দেশে বেলা কাজ পাইলে কাজ করতাম, না পাইলে গরু বসে থাকতাম। আপনার মোবাইল নম্বর আছে? জি আছে। বলেন নম্বর। জি, মুখস্থ না, গরু নাম্বারটা নিয়ে আসেন। এই যে আমরা নদী ভাঙ্গনের বিষয়টা খুঁজতে খুঁজতে অসহায় এক বোনকে পেয়ে গেছি, যার স্বামীকে হারাতে হয়েছে 2022 জুনের বন্যাতে,
এবং 4টা ছোট বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় বসবাস করছেন। ঘর নেই, ঘরে পানি পড়ছে, বৃষ্টির কারণে খুব অসহায়ত্ব ভোগ করছেন। এই বোনকে তাৎক্ষণিক আপনারা দেশ বিদেশ থেকে যারা পারেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে সাহায্যটা কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে যে নদী ভাঙ্গন থেকে তাদের রোধ না করলে তারা বিটাহারা হয়ে যাবে, গাছতলায় যেতে হবে। আর বর্তমানে যেটা এই এলাকার মানুষ যেই জায়গায় বসবাস করছেন, সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে বাদাঘাট বাইপাস, যেটা তালুকপাড়া খালপার হয়ে মগলগাঁও হয়ে বাদাঘাট বাইপাস যেটা আছে, সেই বাইপাসেও কিন্তু এখন আর জায়গা নেই। এই এলাকার মানুষ নদী ভাঙ্গনে বাড়িঘর হারাতে হারাতে রাস্তার সরকারি জায়গাগুলো তারা অনেকটা দখল করে নিয়েছেন, আর কোনো জায়গা নেই। তাহলে এরা যাবেন কোথায়? মানুষের বাড়ি বাড়ি থাকারও ব্যবস্থা নেই। তাই আমরা অতিরেই দাবি করব, যদি সরকার মানুষের যারা বিটাহীন মানুষ আছেন তাদের যদি ঘর করে দিচ্ছেন, আশ্রয়হীন মানুষদের ঘর দিচ্ছেন, সরকারের আশ্রয়ন প্রকল্প, বঙ্গবন্ধুর শতবর্ষর উপলক্ষে আশ্রয়ন প্রকল্প দিচ্ছেন, যাদের বিটে নেই, ঘর নেই তাদের। কিন্তু যাদের বিটে আছে সেটা কি রক্ষা করা সরকারের দায়িত্ব না? যাদের বিটে নেই তাদেরকে বিটা দিয়ে সরকার বলছেন যে যাদের বিটে নেই তাদের বিটে দিব, ঘর দিব। কিন্তু যারা নিঃস্ব হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করা কি সরকারের দায়িত্ব না? যদি দায়িত্ব থাকে তাহলে আমি মনে করব দায়িত্বশীল যারা আছেন আপনারা শুধু সিলেট মগলগাঁও না, সারা দেশে এই বিষয়টা গুরুত্ব দেওয়ার দরকার। আমাদের এইরকম শত শত হাজার হাজার পরিবার প্রতি বৎসর ধ্বংস হয়ে যাচ্ছে এই সুরমা নদীর ভাঙ্গনে, বিভিন্ন নদীর ভাঙ্গনে। তাই যদি এই অতিরেই যদি এই খালপাড় থেকে এবং তালুকপাড়া মিরেরগাঁও এই এলাকার নদী ভাঙ্গন রোধ করা না যায়, তাহলে আরও 10, 12, 15, 20টি পরিবার নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে এই বাচ্চাগুলো, অসহায় হয়ে যাবে সবাই। তাই দয়া করে দেরি না করে আল্লাহর ওয়াস্তে আপনারা এগিয়ে আসুন, সরকারের বরাদ্দ থেকে আপনারা এখানে একটি ব্যবস্থা করুন, যেটা করলে এই বাচ্চাগুলো ভবিষ্যতে তাদের নিজের ঘরে থেকে তারা বড় হয়ে উঠতে পারবে। প্রিয় দর্শক, কথা বলবো, এখানে আরও একজন ভাই আছেন, এখানে শিক্ষা অনুরাগী সমাজসেবী, আমরা ওনার সাথে একটু কথা বলছি। ভাই একটু আসেন, এটা আপনার নাম্বার, আমার এই বোনের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা তো অসহায় পরিবার না। যেহেতু অসহায় পরিবার নিয়ে আমি কাজ করি, অসহায় দেখলেই আমি যে কোনো প্রোগ্রামে এই নাম্বারগুলো দিতে বাধ্য, কারণ এটা আপনাদেরও প্রয়োজন, আমারও প্রয়োজন। আমরা মানুষ, বাঁচতে হবে, আর আমাদের সহযোগিতা এটা এটা নৈতিক দায়িত্ব। আমি আমার দায়িত্ব থেকে আমি এটা করছি। 01742931580, এটা আমি আবার বলছি, দয়া করে আপনারা একটু ভালো করে মোবাইল থাকলে তুলে নিন। আপনারা পারলে আমার এই বোনকে সাহায্য করবেন। দেখেন 2022 জুন মাসের যে ভয়াবহ দুর্যোগ, সেই দুর্যোগে ওনার অল্প বয়সের স্বামী আর কত বছর বয়স হবে, অথবা 40-45 হতে পারে, বাচ্চাগুলো এখনও ছোটো ছোটো রয়েছে। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? এটা শোনার পর, এটা যদি আমি আগে জানতাম আমি আগেই আসতাম। আমি তো বন্যার পরে অনেক অসহায় মানুষকে আপনাদেরকে তুলে দিয়েছি, আপনারা সাহায্য করেছেন। তাই আজকেও আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেসার আহমদ আছেন, এই ওয়ার্ডের মেম্বার, আমি ওনার সাথে ওই বিষয়ে কথা বলবো। 01742931580, আবারও বলছি 01742931580। আপনার নাম? শিরিনা বেগম। শিরিনা বেগম, আপনার কি সাহায্য লাগবে? যে আমার সাহায্য ছাড়া তো চলার কোনো আত্ম নেই। আমিও রুগী বর্তমানে। আপনিও রুগী? আপনার জি। ঘরে কি বৃষ্টি পড়ে? যে বৃষ্টি পরে আপনি দেখে যাইতে পারবেন। দেখে যাব, অবশ্যই দেখে যাব। আমি ঘরটি দেখাবো, দয়া করে যদি আপনারা পারেন সাহায্য করবেন। আমার এই বোন ঘরটা সংস্কার করে বাচ্চাদের নিয়ে একটু আরামে থাকবে, আপনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, মোবাইলটা ধরেন ভাই, একটু আসেন, আপনি এদিকেই থাকেন, এদিকেই থাকেন। হ্যাঁ, আমরা কথা বলছি এই এলাকারই এক কৃতি সন্তান, শিক্ষা অনুরাগী সমাজসেবী, এবং বিভিন্ন সময় যাকে আমরা 7 নম্বর মগলগাঁও ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজে আমরা পাই, আমির হোসেন। আমি আমির হোসেন ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার এই এলাকা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, নদী ভাঙ্গন নিয়ে কি বক্তব্য রয়েছে? সর্বপ্রথম আমি সিলেটের ম্যাগাজিন যেহেতু আমাদের এই এলাকায় এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে যারা আজকের এই আয়োজনে আপনাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন ইতিমধ্যে যেসব বিষয়ে একটু আগে আমার এক অসহায় বোন আপনাদের গল্প শোনাচ্ছেন, সেটি আসলে বাস্তবিত রূপে বন্যার কবলের সময় ওনার স্বামী যে মৃত্যুবরণ করছে, আবার ওনার স্বামীরে আবার ছাতক উপজেলাধীন, সিলেট সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন আবার কবরস্থানের জন্য অনেক কষ্ট করে ওনাকে দাফন করা সম্পূর্ণ করা হয়েছে। আর ওনার যে 4টি বাচ্চারা, সেটা তো আমরা এলাকাবাসী সবাই জানি। আমরাও
এই বিষয়ে আপনারা যে সহযোগিতার হাতের একটি বিষয় উপস্থাপন করেছেন, আমরা ওনাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাবো। যে স্থান থেকে যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করব আমরা সবাই। আর আমাদের যে নদী ভাঙ্গন যে বিষয়টুকু, এই বিষয়টুকু আপনারা আজকের এই নতুন বিষয়টা না, এটা দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গন। বর্তমানে যে নদী ভাঙ্গনটা আমাদের চারিপাশটি ঘর ভেঙে গেছে, আমরা যে অবস্থান করতেছি সামনে যে যেতুরকুর জায়গা, একটু আগে আমরা শুনছি যে আমাদের এখানে দুইটি শিশু মারা গেছে বন্যার কবলের মধ্যে এখানে পড়ে এই নদী ভাঙ্গনে রোদের সময়ে। আমরা যাহাতে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট সদর উপজেলার সম্মানিত উপজেলার চেয়ারম্যান সহ সবার কাছে উদাত্ত আহ্বান জানাইব যে আমাদের এই যাদের নদী ভাঙ্গনে যারা রোদের একটু পরিস্থিতির মধ্যে পরিদর্শনের মাধ্যমে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদেরকে একটু সহায়তা করে, যাতে গরিব অসহায় মানুষরা একটু না ঠাঁই পেতে পারে, সেই আশা আমরা করব। এবং আমরা যাহাতে এই গরিব অসহায়রা যেভাবে সাহায্য সহযোগিতা পেয়ে অনেকবার অনেক সময় সরকারের নির্দেশ আদেশে তারা সহযোগিতা পেয়ে আছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 150 থেকে 200টি পরিবার বিভিন্ন স্থানে বসবাস করছে, তারাও অসহায়ের মধ্যে বসবাস করছে। কেউ নিজের আত্মীয়র বাড়ি, কেউ আবার অন্যের বাড়ি, কেউ আবার সরকারি খাস জায়গাতে, যাহাতে এই সমস্ত মানুষরা সরকারের সাহায্যের আওতায় আসে। আমার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আর কথাগুলো শেষ করছি। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা শুনছিলাম আমির হোসেনের কাছ থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে যে বাড়িঘর আছে তাদের কোনো রাস্তা নেই। তাদের রাস্তা এখন অন্যের বারান্দা দিয়ে বা অন্যের উঠান দিয়ে। এই যে দেখেন, এটা হচ্ছে তাদের রাস্তা যাচ্ছে, ঘর যাচ্ছে, বাড়ি যাচ্ছে, জিনিসপত্র যাচ্ছে, সব যাচ্ছে, নিঃস্ব হয়ে পড়ছেন এই মানুষগুলো। আমি মনে করি এই বিষয়টা সরকার কিন্তু অপেক্ষায় আছেন, সরকারি দায়িত্বশীলদের বলে দিয়েছেন যেই জায়গায় আমার মানুষ কষ্টে আছে সেই জায়গার মানুষের পাশে এসে দাঁড়ান, সেই জায়গার মানুষকে সহযোগিতা করেন। এই যে মানুষগুলো ধীরে ধীরে চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, এই অসহায় মানুষগুলো বারবার মানুষদেরকে বলছেন, বারবার মানুষের কাছে যাচ্ছেন, তারা কই পর্যন্ত যেতে পারবেন? তারা হয়তো এই জায়গা থেকে মেম্বারের বাড়ি পর্যন্ত, অথবা বেশি যদি যান তারা চেয়ারম্যান পর্যন্ত যেতে পারবেন। এরপরে যেতে হলে কি করতে হবে? চেয়ারম্যানদেরকে যেতে হবে, মেম্বারদেরকে যেতে হবে। তারাও কিন্তু বারবার যাচ্ছেন, বারবার অভিযোগ দিচ্ছেন, বারবার বলছেন, কিন্তু এই নদী ভাঙ্গনের রোধের কারণে যে অবস্থা, এই মানুষগুলো চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মনে করি আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোকে রক্ষা করেন। এই যে এলাকার মানুষগুলো একে একে সবাই বিটেহারা হয়ে যাচ্ছে, সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে, সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। এটার দৃশ্য তো আমরা বলেছি যে তারা বর্তমানে রাস্তার যে উপরে মানুষগুলো ঘর বাড়ি বেঁধে আছে, এই মানুষগুলোর কাছে গেলে দেখা যায় যে শত শত পরিবার রাস্তার পারে। আজকে আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জ সড়ক সহ বাংলাদেশের প্রত্যেকটি সড়কের রোডসের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে রোডসের দায়িত্বশীলরা ঘোষণা করেছেন যে রাস্তার জায়গা ছাড়ার জন্য। এক সময় হয়তো এই গ্রাম অঞ্চলের যে ফাঁড়ি রাস্তাটা আছে, যেখানে তারা ঘর বাড়ি বেঁধে আছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। তখন তারা কোথায় যাবে? এই বিষয়গুলো বিবেচনায় যদি আমরা নিতে হয়, তাহলে সবাইকে ঘর বাড়ি দেওয়া যাবে না, কিন্তু যাদের ঘর বাড়ি আছে তাদের ঘর বাড়ি রক্ষার স্বার্থে আমরা আগে ভাগে কাজ করতে হবে। আমরা একটা কথা বলি যে চুর গেলে বুদ্ধি বাড়ে। যদি মানুষ ধ্বংস হয়ে যায় তাহলে এই পরে কাজ করে কোনো লাভ হবে না। তাই দয়া করে আপনারা এগিয়ে আসুন, আর এই অসহায় দিনমজুর খেটে খাওয়া পরিবারের মানুষগুলোকে রক্ষা করুন। তোমার কোন গর্গ কেমন বাঙ্গের তোমার ঘর বাড়ি? জি বাঙ্গের নিচে কিন্তু আমরা বিটা দাহান নিচে গিয়ে আমরা বাড়ি ঘর গিয়ে আসছে পারো পুষ্কনির পারো মানে কেমন ঘর বাড়ি গেছে? কত কত ও গাঁওর ভিতরে গিয়ে আছে আমরা জায়গা জিও মানে তো আমরা কোনোবা আশ্রয় নাই আমরা লইবার অগুর জায়গা তো হগুর যায় আর হগুর জায়গা তো হগুর যায় আর ওটা করি আমরা রইয়ার কিন্তু আমরা অভিজ্ঞতা নাই আমরা ঘুরে এখন নদীর ফারো আছে আর কিতা অবস্থা ভাঙিয়া গেলে হই যাইতো ওরা। ও তো কই যাইতাম বাবা ও লাগি তো আমরা তো আপনারা কই আর আমরা তো অভিজ্ঞতা নাই আমরা জুড়াইয়া যাইতাম জায়গা যারা মানে কেন মানে নদী যাতে ভাঙে না ব্যবস্থা করা লাগবে। জিও ওখান তার ব্যবস্থা তোরা আপনারা দয়া করে করুক। আমরা তো আর অভিজ্ঞতা নাই, আমরা অন্তনে জুড়াইয়া দিয়ে আর তোরা যাইম। এরা হচ্ছেন দিনমজুর মানুষ। এদের এখানে যত আছেন সবার সাথেই কথা বলে একই কথা বলবেন যে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। কারণ মানুষ খেয়ে না খেয়ে থাকতে পারে, তাতে সমস্যা হয় না। একবেলা খেলে ঘরের ভিতরে না খেলেও সমস্যা নেই, কিন্তু মানুষের যদি বিঠে মাটি না থাকে তাহলে এর চাইতে মানুষ মানে নিঃস্ব আর হতে পারে না। তাই বিঠে মাটিটা প্রয়োজন, প্রত্যেকটি মানুষের অধিকার। তাই এই মানুষের অধিকারগুলো রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমি মনে করি আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন, উভয় দেখা হতে ভিউয়ার্স যারা আছেন,
তাদেরকে আল্লাহর ওয়াস্তে আপনারা সহযোগিতা করেন। আমরা আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি, এই যে দেখেন, এই যে মানুষগুলো, এই সব বাচ্চাগুলো কিন্তু এই এখানকারই, এরা কিন্তু দূর থেকে আসে নাই। আপনারা দেখেন এই বাচ্চাদের দিকে তাকান, এদের ভবিষ্যৎ যখন তাদের ভিটামাটি হারা হয়ে যাবে, এদের ভবিষ্যৎ অনিশ্চয়তা বাসবে। তারা এক জায়গায় থাকবেন, অন্য জায়গায় থাকবেন, অন্য বাড়িতে থাকবেন, বাচ্চাদের লেখাপড়া ঠিকমতো করাতে পারবেন না, মনে থাকবে অশান্তি, শান্তি পাবেন না, বাচ্চাদের লেখাপড়াও হবে না। তো বর্তমান সময়ে বাচ্চাদের লেখাপড়া না হলে চলাফেরা খুবই কঠিন, খুবই কষ্টের। তাই এদেরকে রক্ষা করার জন্য ওই বাচ্চাদের, এই ফেরেস্তা বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। দায়িত্বশীলরা একটু গুরুত্ব নিলে হয়ে যাবে, কারণ সরকার আন্তরিক, সরকার মানুষের কল্যাণে মানুষকে সহযোগিতা করতে চান, মানুষের জন্য সরকার আছেন। দেখেন, সরকার মানুষকে বিটেহীন না রাখার জন্য সরকার আশ্রয়ণ প্রকল্প সারা দেশে, এই গত কয়েকদিন আগেও কিন্তু সরকার সিলেটে বেশ কিছু সম্ভবত 1200-1300 পরিবারকে বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, জায়গা। এভাবেই কিন্তু সরকার দিয়ে যাচ্ছেন। সরকারি কাজ জায়গাও সরকার লিখিতভাবে কিছু বিটেহীন মানুষদের দিয়ে যাচ্ছেন। কিন্তু যে মানুষগুলোর ভিটে মাটি আছে সেগুলো রক্ষা করলে তো দোষ নেই। এই যে দেখেন, এরপরে সামনে হচ্ছে বৃহত্তর এলাকার, এটা এলজিডি রাস্তা আছে। এই তো সামনে এই যে রাস্তাটা, এই যে দেখা যাচ্ছে, এই বেশি দূরে না, এই রাস্তা আছে এলজিডির রাস্তা, বৃহত্তর এই এলাকার রাস্তা। এটাও হয়তো ভেঙে যাবে এই ঘরগুলো চলে গেলে। মসজিদ আছে 5টা, শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেকগুলো। এগুলো রক্ষা করার দায়িত্ব হচ্ছে পানি উন্নয়ন বোর্ড সরকারের। আমরা আশা করব সুরমা নদীর দায়িত্বে যারা আছেন ভাঙনের, আপনারা একটু দয়া করেন, এই বাড়িগুলো রক্ষা করেন। আজকে চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিছু সময় আগে আপনারা দেখেছেন যে এই মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে তিনি ছিলেন, তিনি পরিদর্শন করে আসছেন। তিনি যখন একটি লাইভে দেখেছেন যে জুগিরগাঁও গ্রামের বেহাল অবস্থা ভাঙনের, তিনি দৌড়ে সেই জায়গায় গেছেন। আসলে প্রতিনিধি তো এমনই হতে হবে, মানুষের দুঃখ দেখে পাশে দাঁড়ানো, এটাই মানুষ আনন্দ। তিনি সেখানে গিয়েছেন, সেখানে কথাও বলেছেন দায়িত্বশীলদের সাথে। তারা তাৎক্ষণিক হয়তো আগামীকাল একটা টিম পাঠাবেন সেই জুগিরগাঁও গ্রামটি পরিদর্শন করার জন্য। আমরা আশা করব এই এলাকার অবস্থানটাও আমরা তুলে দিচ্ছি, আপনারা প্রয়োজন হয় এই এলাকাটাও পরিদর্শন করে দেখে যান এখানকার মানুষ কি কষ্টে আছে। এই যে বাচ্চাগুলো অসহায়ের মতো মানে দাঁড়িয়ে আছে, এবং তাদের প্রত্যেকেরই দাবি একটাই যে আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। এখানে ঘর কোনটা ঘর আমরা যে নাম্বার দিছিলাম, সামনে ঘর না? যাই হোক, প্রিয় দর্শক, আচ্ছা এই হুসনাস কইন আসসালামু আলাইকুম। অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। না ভাই, আপনার কাছে আমার দোয়া নেই ভাই, জানি না কেমন আছে, শরীর আল্লাহ পাকের মতো ভালো আছে। দেখো বাবা হল আজ অতটা দিনতে আমার নদী ভাঙ্গা নিছে গি। এখন আইসিলা কয়েকদিন আগে সেনাবাহিনী নকল আইসিলা। এখন তারারে কইতাম আসলা, মানে তারারে আমার স্বামী কইতে আসলা, মেম্বার সাহেব তান কোনো হইতো না, তান আর কিচ্ছু কইছো নিছেন না, গেছেন কি সেনাবাহিনী নকল। এখন আমার কোনো অবস্থা নাই, আমি যেনে গড় বানাইয়া থাকতাম বা যারা জাগা লওয়ার আমার কোনো তৌফিক নাই। আমার স্বামী একজন বেমারি আর 2টা ছেলে আছে, এরা তো জুড়াইবার কোনো ক্ষমতা নাই। আপনারা দয়া ধরে আপনারা গেছে হয়তো এখন যাবার কই দেখো কোনো আমার কোনো জনাই অবস্থা নাই, এবার তা সাহায্য করবো আপনারা দিলে তো মাত্রা দিছি আরো কয়েকবার, কোনো কিছু ফল পাইছি না। এখন কি ঘর রক্ষা করার জন্য এখানে নদী ভরাট করার প্রয়োজন, মানে এখন গড় রক্ষা তো হইব, খালি তো শুনলাম যতটা দিনে তখন কিতা করতাম, কোনো কিছু তো দেখলাম না, খালি তো শুনেও আইব, ভাতরও আইব কইয়া তো আমার অবস্থা শেষ। আমার স্বামী কোনো কিছু করতে পারে না, আমার স্বামী বেমারি। বাচ্চা কয়জন? 2টা ছেলে, একটা ছেলে আমার মাদ্রাসাত পড়ে আর একটা ছেলে আমার কিছু প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা, কিছু তো যাই হোক, এই এলাকার মানুষের দুঃখের শেষ নেই। আসলে সরল সহজ মানুষ। আপনারা জানেন যে বন্যার সময় বা বন্যার পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছেন, মানুষের তালিকা নিয়েছেন, তালিকা অনুযায়ী তারা যাদেরকে প্রয়োজন তারাই তাদেরকে দিয়ে দিয়েছেন। দায়িত্বশীলদের মাধ্যমে তারা নিজের হাতে অনুদান দিয়েছেন,
এখানে কারো হাত নেই। এটা কোনো মেম্বার বা চেয়ারম্যান সাহেব কোনো কিছু বলে সেটা করতে পারেন নাই। তারা নিজ উদ্যোগেই কিন্তু সেনাবাহিনী মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা যাচ্ছেন। হয়তোবা সেই জায়গায় অনেকে অনেকভাবে অনেককে ভুল বুঝছেন বা ভুল বুঝতে শিখেছেন। তো যাই হোক, এখানে আমরা এই ঘরটা একটু দেখাইলেই আইওকা। এই যে দেখেন তাদের পরিবেশটা দেখেন, নদী ভাঙনে ঘরটা যাওয়ার কারণে তাদের বাড়ির পরিবেশটাও নোংরা হয়ে গেছে। এই পরিবেশের মধ্যে এতগুলো মানুষ তারা বসে বসে আছেন। আর এই যে সামনে মাত্র রাস্তাটা, এলজিডি রাস্তা যেটা, এই ঘর, এটা আপনার ঘর? কই ঘর? ও ঘর নেই আপনার? তো যাই হোক, ওনার নাম্বার আমরা দিয়েছিলাম, আপনারা চাইলে একটু সাহায্য করতে পারেন। এই যে দেখেন ওনার ঘরের যে অবস্থা। তো ওনার তো স্বামী নেই, 4টা বাচ্চা নিয়ে তিনি অসহায় আছেন। এই যে হয়তোবা অন্য মানুষের স্বামী আছে বা সেই স্বামীগুলো হয়তো কাজ করছে, চলতে পারছে, কিন্তু ওনার স্বামীকে হারাতে হয়েছে এই ভয়াবহ দুর্যোগে। এই যে দেখেন, হ্যাঁ, এই দুটা, হ্যাঁ। যাই হোক, উনি খুব কষ্টে আছেন, ওনার ঘরের অবস্থা খুবই ভয়াবহ। আমরা ওনার নাম্বার দিয়েছি, আপনারা চাইলে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। উনি বাচ্চাদের নিয়ে খেয়ে বেঁচে থাকার জন্য। এই বাচ্চাগুলো এতিম। কোন বাচ্চা আপনার? হ্যাঁ, আচ্ছা, দেখেন এই বাচ্চাগুলো একদম এতিম হয়ে গেছে। এই যে ছোট্ট মাসুম বাচ্চাগুলো। এ বাবা, এদিকে তাকাও। তোমার আব্বু কই? কোন দিন মরছেন? পানির সময় নি? তোমার মজা দিন নাই তোমার আব্বু নিয়া? মজা দিন না? তোমার আব্বু মজা দিন নিয়া? তোমার আব্বু মরি গেছেন নুকো? মরি গেছেন নি আব্বু? তুমি পাও না তুকে তোমার আব্বুরে? তোমার আব্বুরে তুকাও না? তোমার আব্বু কই গো? আল্লাহর বাড়িতে নেই। তোমার কষ্ট হয় তোমার আব্বুর লাগি? হ্যাঁ, এদিকে যাও। বাচ্চাটা কান্না শুরু করে দিয়েছে তার আব্বুর কথা বলতেই। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। এই এতিম বাচ্চাগুলোকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এতিমদের সাহায্য করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন। তো যাই হোক, এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, আমরা ওনার সাথে কথা বলে আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা আমরা একান্তই কামনা করছি। বিশেষ করে একটু 1 মিনিট পরে ফোন দিলাম ভাই, লাইব ফোন দিলাম আমি 1 মিনিট পরে আপনারে লাইব আমি। জি আচ্ছা, হ্যাঁ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা কথা বলতে চাই। যাও, এই যে একটা পরিবারকে আমরা দেখালাম, এই পরিবার সম্বন্ধে কি বক্তব্য আপনার? ওনার স্বামী? এই পরিবার ১৬০০ মানুষ ছিল আমার 4টা আশ্রয় কেন্দ্রে। আসার পরে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের গড়ে পানি, সবের গড়ে পানি। এরপরে মোবাইল যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ সংযোগ বন্ধ। আমার কাছে একটা আইবেস ছিল, আমি ভিডিও করিয়া উপজেলা পিয়া হিসাবে উপজেলা চেয়ারম্যানরে এরারে দেখাইছি। ওই সময় ছেলেটা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে খুব সুদ ছিল, বাচ্চা নিয়ে যাওয়ার পথে ছেলেটা পড়ে গেছে। তার নাম সালাউদ্দিন। আমি পিয়া হিসাবের কাছে প্রতিবেদন পাঠাইছি, লিখিত প্রতিবেদন, লিখিত দিছি। ও দেওয়ার পথে মারা গেছে। এরপরে রয়েছে 1 দিন 1 রাত করে রয়েছে ডেড বডি। আমি যত শেখপাড়া গুরুস্থানলৈ জায়গা চাচ্ছিলাম, 1 ঘন্টা পরে গ্যাস ভাই কইছেন যে আর জন নাই। আরও দুইটা জায়গার খবর খালি আছিল, এই 2টা হয়ে গেছে। আপনার খান্দিগাঁও ইউনিয়নের 2জন মারা গেছে, এই 2টা এখন আর জায়গা নাই পাই কেন। পরের দিন 1 দিন 1 রাত বাদে পরের দিন মহিলার আত্মীয়জন ওই সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার টেংরাটিল্লাত এখানে নিয়ে দাফন করা হয়েছে। বাদে আমি লেখালেখি করিয়া লিখিতভাবে অভিযোগ দিয়েছি না উপজেলাত। পিআইএ আমি ওই মহিলাই বলছেন এদিন যে আমি গেছিলাম, উনি বলতে এখনও এটার ত্রাণ আসে নাই। আমি বললাম তো আবারে বললাই না খাই গেছো যদি, তাই আমি একটা ব্যবস্থা করলাম মনে। তো এখনও কইমু আমি যে ওই মহিলাটার একটা ব্যবস্থা করার লাগি। ছেলেটা মারা গেছে বন্যায় আশ্রয় কেন্দ্র যাওয়ার হতে সুতে বাড়ি মারি ফেলাইছে নৌকা থাকি। আমি আগে যে বলছেন যে উনি না হইলে আমার স্বামীরে পাইলাম না, ছেলেটারও মিলল না। আমি নিজে, আপনিও কি সে সময় এই পাশে ছিলেন? আমি পাশে ছিলাম, আমি বুঝিয়া তারে তুলছি। মানে আপনি মানে ওই নৌকা ছিলেন না অন্য কোনো নৌকা? আমি অন্য নৌকা ছিলাম। ফোর্সে যখন আমি তাড়াতাড়ি
লাগি এইটা মানে এই তাকিতে তুলতে তুলতেই সে মারা গেছে। মারা গেছে। মানে তোলার বাদে 2-3 সিক মারছে খালি। কত সময় পরে তুললেন আপনি? না না স্যার, মনে হয় 5 মিনিট হইব। ছেলেটা একটু কম জিজ্ঞাসা আছিল আর কি, আছে ফটো আছে দেখাই মনে হয়। 5 মিনিটের ভিতরে হচ্ছে 2-3 সিক সে মারছে। সাঁতার জানতো না? সাঁতার জানতো। তাইলে স্রোত আছিল তো বেশি, প্রচুর শ্রুত আছে। প্রচুর স্রোত আছিল, পাহাড়ি দল আছিল। যাই হোক, এই পরিবারকে সাহায্যের প্রয়োজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের মেম্বার নেসার আহমদ বলেছেন আপনারা অবশ্যই সাহায্য করবেন, এটা সাহায্যটা বেতায় যাবে না, একটি বিষয়। আর নদী ভাঙ্গনের বিষয় তো তিনি আগেই বলে দিয়েছেন। নদী ভাঙ্গনের বিষয়ে আপনার মানে শেষ বক্তব্য কি? শেষ বক্তব্য, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের আমি বারবার, আমি জানি যে 10-15 বছর ধরে দেশ চালাইতেছেন, কিন্তু অসহায় মানুষের পাশে বেশি সরকারের সহযোগিতা করতেছেন। আমি বারবার জননেত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, আমার পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সমন্বয়ে আমাদের এই এলাকাটা 3 নম্বর ওয়ার্ড আর 6 নম্বর ওয়ার্ড যোগীরগাঁও, একটু আগে আমি লাইভে দেখে গেছি, এই যোগীরগাঁও আর 6 নম্বর ওয়ার্ড যোগীরগাঁও আর 3 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড, 2টা ওয়ার্ডে তড়িৎ গতিতে যদি নদী ভাঙ্গনের রুটটা করেন, তা আমার বহু ফ্যামিলি বেঁচে যাবে। এই যে জায়গাটাতে বায়ু পাইছি, আপনার 16 সালে এই বাড়িটা আস্তা জ্বলে গেছিল, একটা ঘর ছিল না, কিন্তু আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব হিরণ ভাই সমন্বয়ে বিদেশি একটা পান্ড থেকে ওরারে ঘর বানাইয়ে দেওয়া হয়েছে। দেওয়ার বাদেও তো ঠিকতেছে না, নদী ভাঙ্গা নিতেছে। এরপরে সবসময় আমার হিরণ ভাই একটা আছে, উদ্যোক্তা আছে, একটু খেয়াল রাখেন গরিব অসহায় মানুষের লাগে। তো আমিও কোনো অনুরোধ করবো পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, ডোয়া কেম আব্দুল মমিন স্যারের কাছে, যে আমাদের এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লাগি, তড়িৎ গতিতে এই কাজটা হওয়ার লাগি আমি বারবার অনুরোধ করতেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। আমরা এই অসহায় মানুষগুলোকে রক্ষার স্বার্থে আজকের এই ভিডিও করা, এবং এই এলাকার মেম্বার যিনি নেসার আহমদ, বর্তমান চেয়ারম্যান বাইরে থাকার কারণে, প্রবাসে থাকার কারণে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ভয়াবহ দুর্যোগ আমরা কাটিয়ে গেছি, এখন মানুষ দুর্যোগের পর আছে। একদিকে মানুষ অনাহারে আছে, কাজ কাম না থাকার কারণে কষ্টে আছে, অন্যদিকে ভাঙ্গনের ধ্বংসলীলা তাদের নিজের চোখে দেখছেন। ধীরে ধীরে এই ধ্বংসলীলাটা তাদের সামনে চলে আসছে, তাদের চোখের সামনে তাদেরকে আক্রমণ করছে, তারা কিছুই করতে পারছেন না। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। দায়িত্বশীল যারা আছেন তারা দেখছেন, অবশ্যই 7 নং মোগলগাঁও ইউনিয়নের 3 এবং 4 নং ওয়ার্ডে পরিদর্শনের ব্যবস্থা করবেন। আমরা সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন হুসাইন আহমদ, 7 নং মোগলগাঁও ইউনিয়ন 3 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ড থেকে, সুরমা নদীর পাড় থেকে। আল্লাহ হাফেজ।